তো এবারের ক্লাসে আমরা প্যাডাগজির বেশ কিছু আনসার এমসিকিউ নিয়ে আলোচনা করব, সুতরাং সাথে থাকুন। এবং আজকের যে প্যাডাগজির ক্লাসটা হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইয়ার প্রদত্ত দৃষ্টান্তটির মধ্যে সঙ্গতিপূর্ণ কৌশলটি নির্বাচন করুন। অর্থাৎ আমি ভাষার উপর মনোসংযোগ করি, সবসময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। তো এই যে উক্তি, এটা একটা উক্তি, ধরে নিন এটা একটা উক্তি, আমি ভাষার উপর মনোসংযোগ করি, সবসময় ভাষা সঠিক কিনা না সেটা আমি নিশ্চিত হতে চাই। তো এই যে উক্তি, এই উক্তির মাধ্যমে আমার একাধিক ভাষা অবলম্বন, মুখস্থকরণ, পুনর্গঠন বা পুনর্পঠন যাকে বলা হয় রিভাইসিং, তারপর সেলফ মনিটরিং। তো এখানে আমার এই উক্তির ভিত্তিতে কোনটা কারেক্ট আনসার হবে একটু ভাবুন তো। কারেক্ট আনসার কী হয় তাড়াতাড়ি দেখুন। আমি ভাষার উপর মনোসংযোগ করি কারণ ভাষা সঠিক হচ্ছে কিনা নিশ্চিত হয়। অর্থাৎ আমি একটা ভাষা ব্যবহার করার আগে ওই ভাষাটাকে মনে মনে চিন্তা করি যে ওই ভাষাটা ব্যবহার করব কিনা না, ওই ভাষাটা ব্যবহার করাটা আসলে যুক্তিযুক্ত হবে কিনা না। তো তার মানে আমি নিজেকে নিয়ে ভাবি যে আমি এই কাজটা করব কিনা না। তো দ্যাট ইজ কল্ড নিজেকে অ্যানালাইজ করা, দ্যাট ইজ কল্ড সেলফ মনিটরিং বা আত্মপরিচালন হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখে নিন পরের প্রশ্ন কী রয়েছে। কোয়েশ্চন নাম্বার 92, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হতে পারে। দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা গান গাইছে, কী ধরনের গান দেখি। মাথা আর কাঁধ দুই, হাঁটু আর পায়ের আঙ্গুল ছুঁই। গাইবার সঙ্গে সঙ্গে তারা তাদের উল্লেখিত অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিকমতো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এখানে শিক্ষক কোন পদ্ধতির আশ্রয় নিচ্ছেন? অর্থাৎ একটা শিশু গান গাইছে যে মাথা আর কাঁধ দুই, অর্থাৎ তারা যখন বলছে যে মাথা আর কাঁধ দুই, তখন তারা মাথা এবং কাঁধে স্পর্শ করছে হাত দিয়ে। হাঁটু আর পায়ের আঙ্গুল ছুঁই বলতে তারা হাঁটুতে এবং পায়ের আঙ্গুলে তারা কি করছে, স্পর্শ করছে। অর্থাৎ গান গাইছে এবং সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা কি করছে, টাচ করছে। তো এখানে যে পদ্ধতি অবলম্বন করছেন এটা কারেক্ট আনসার কি হবে? সারগ্রাহী, শ্রুতি ভাষাগত, নাকি যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, নাকি আমাদের টোটাল শারীরিক ফিজিক্যাল রেসপন্স বা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া। তো এইখানে আমাদের কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে একটু ভাবুন তো। কোয়েশ্চন নাম্বার 92, খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার ভাবুন। কারেক্ট আনসার কী হতে পারে খুব তাড়াতাড়ি ভাবুন। দেখুন, যেহেতু সে কী করছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখনই টাচ করবে বা নাচানাচি করে যখন শিখবে, অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঙ্গে রিলেটেড থাকবে, তখন এখানে কারেক্ট আনসার হবে সমগ্র শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্স। ঠিক আছে, এটা মাথায় রাখুন। নেক্সট দেখি। শিক্ষার্থীরা দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজছে। তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করছে। এই দৃষ্টান্তকে কি বলা হবে? সহপাঠী মূল্যায়ন, আত্মমূল্যায়ন, প্রতিজ্ঞাপন, নাকি পঠন মূল্যায়ন? কোয়েশ্চন নম্বর কোনটা রয়েছে ভাই? কোয়েশ্চন নম্বর আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চন নম্বর 93 আমাদের সম্মুখে। শিক্ষার্থীরা কি করছে, দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দভাণ্ডার থেকে 5টা প্রশ্নের উত্তর খুঁজছে। তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করছে, অর্থাৎ কি, এবং উত্তর দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এখানে দুটা দল গঠন হয়েছে। এদিকে ধরে নিন এ দল, এদিকে হচ্ছে বি দল। স্টুডেন্টের মধ্যে দুটা দল ভাগ করে দিয়েছেন শিক্ষক। এ দলের ছাত্ররা বি দলকে প্রশ্ন করছে, বি দল যারা রয়েছে তারা উত্তর দিচ্ছে। আর বি দলের ছাত্ররা কী করছে, এ দল ছাত্র যারা রয়েছে তাদেরকে প্রশ্ন করছে এবং তারা উত্তর দিচ্ছে। অর্থাৎ তারা নিজেদের কী করছে, মূল্যায়ন করছে। অর্থাৎ সেটা হবে কি, সহপাঠী মূল্যায়ন বা পিয়ার অ্যাসেসমেন্ট। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চন নাম্বার 94, জুম আউট করলাম, নাহলে পুরো প্রশ্নটা দেখা যাচ্ছে না। শিক্ষিকা যখন একটি কার্ডের উপর একটি শব্দ অথবা শব্দগুচ্ছ লিখে আমাকে দেন, শিক্ষিকা কী করলেন, একটা কার্ডের উপরে, ধরে নিন এটা একটা কার্ড, এই কার্ডের উপরে তিনি কিছু একটা লিখে আমাকে দিলেন। ধরে নেওয়া যাক এটাকে লেখা আছে কি এগ, সিম্পলি লিখলাম। তিনি আমাকে একটা কার্ডের উপর এগ লিখে দিলেন, আর আমাকে সেটা অভিনয় করা দেখাতে হয়। আর ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটি অনুমান করার চেষ্টা করে। অর্থাৎ আমার কার্ডে লেখা আছে এগ, তো আমি এগ নিয়ে কিছু একটা অভিনয় করব। আর অভিনয়ের মাধ্যমে বাকি ক্লাসের ছাত্ররা অনুমান করবে যে আমি কিসের অভিনয় করছি।
তো যেহেতু আমার কার্ডে এক এসেছে, সুতরাং আমাকে এক নিয়ে অভিনয় করতে হবে, এবং মানে আমি একটা এক বা এক সম্বন্ধীয় কিছু একটা আমাকে অভিনয় করতে হবে, যাতে করে ছাত্ররা বুঝতে পারে যে আমি এক নিয়ে আমি করছি অভিনয়, এবং আমার কার্ডের মধ্যে এক লেখা ছিল। তো যেটা আমার খুব ভালো লাগে, এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। তো এই যে ভাল লাগে বা ভালো লাগে, এটা শিক্ষার্থীর মন্তব্য চিহ্নিত করুন, অর্থাৎ এখানে অপশন কোনটা কারেক্ট হবে পজিটিভলি দেখি। শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, দেখতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, শুনতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, কার্ডে লিখিত শব্দগুলি মুখস্থ করলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে দেখুন। এখানে কিন্তু আমার কথা বলা হয়েছে, আমি একজন অভিনয়কারী, আমাকে অভিনয় করে দেখাতে হবে, আমি অভিনয় করব। তো যেহেতু আমি অভিনয় করব, সুতরাং এখানে আমি শুনবো কি, আমার শোনার মতো কোনো কিছু কি আছে? আমি তো শুনবো না, কারণ আমাকে অভিনয় করে দেখাতে হবে, শোনার মতো কোনো কিছু নাই, ঠিক আছে। তারপর হচ্ছে মুখস্থ। মুখস্থ শব্দটা হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড, যেটা আমরা ক্লাসে বারবার বলে থাকি। তো মুখস্থ আপনারা কেটে দেবেন, এখানে কোনো কাজে লাগবে না, এটা ক্যান্সেল। তারপর দুটো অপশন বাকি থাকলো। দেখতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, আমি যে দেখব, আমি তো অভিনয় দেখছি না ভাই, আমি তো অভিনয় করছি। আমি কি অভিনয় দেখছি না? আমি তো অভিনয় দর্শক না, আমি অভিনয় কর্তা, আমি অভিনয় করছি, ঠিক আছে। সুতরাং এখানে এই অপশনটা হলো না, আমি কিছু দেখছি না, আমি অভিনয় করছি, সুতরাং শারীরিকভাবে যুক্ত হচ্ছি। আমি যখন অভিনয় করছি, তখন আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি তাকে বোঝাবার চেষ্টা করব যে আমার কার্ডে কী লেখা ছিল। সুতরাং আমি শারীরিকভাবে যুক্ত হচ্ছি, তখন আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারছি। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখা নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 95। তো 95 এই প্রশ্নগুলো কারেক্ট আনসার কেউ আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভাই। কারেক্ট আনসার কী হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম। ভাষা এবং সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। এখানে কি বলেছে দেখুন, স্কুলে যখন ছাত্রগুলো ভর্তি হয়, তখন সব শিশুরাই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারের সক্ষম। অর্থাৎ স্কুলে যখন ছাত্ররা ভর্তি হবে, বন্ধুবান্ধব, তারা একজনের সঙ্গে আরেকজনে কথাবার্তা বলতে পারে। তো যেমন আমার যদি ক্লাস 1-এ যদি 10টা বাচ্চা ভর্তি হয়, তার মধ্যে তারা সবাই নিজেরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে। কথা না বললেও মোটামুটি একজনের কী করতে চাচ্ছে আরেকজনে বুঝবে তো। অর্থাৎ ভাষা যেটা বলা, সাইন ল্যাঙ্গুয়েজও ইজ এ পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ ইট ইজ অলসো আ ল্যাঙ্গুয়েজ, আমরা যাকে বলে থাকি। অর্থাৎ ভাষা ব্যবহার সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে তাকে বুঝাবে, বা কোনো কিছু মুখে প্রকাশ করেও সে কিছু একটা বুঝাতে পারবে। তো নিশ্চয়ই পারবে, সুতরাং এ কারেক্ট। কিন্তু আর কি বলেছে দেখি, ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। ছাত্ররা কখনো অক্ষম থাকে না, ছাত্ররা সবসময় সক্ষম থাকে। ভাষা এবং আমরা বলেছিলাম ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আমরা কি বলেছে, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখন, আর ডাইভার্স চ্যালেঞ্জেস ইন এ ডাইভার্স ক্লাসরুম, যেখানে আমরা বলেছিলাম। তো এখানে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। তো সুতরাং এখানে বলেছে সব ছাত্র সক্ষম অক্ষম না, সুতরাং এটা হচ্ছে ক্যান্সেল। তো এখানে কারেক্ট আনসার হবে এ ঠিক কিন্তু আর ভুল, এটা হচ্ছে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখে নেওয়া যাক 96। পঞ্চম শ্রেণীর একটা ছাত্র, তার নাম হচ্ছে মঞ্জিত। তার শিক্ষিকা তার বন্ধুবান্ধব এবং একটি 2 বছরের শিশুর সঙ্গে ভিন্নভাবে কথাবার্তা বলে। মঞ্জিত কী করতে, তার শিক্ষিকা তার বন্ধুবান্ধব এবং 2-1 বছরের শিশুর সঙ্গে কথাবার্তা বলছে। এর অর্থ মঞ্জিত জানে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কিভাবে ভাষা ব্যবহার করতে হয়। ভাষার এই বিশেষ ভূমিকাটি কী নামে পরিচিত? অর্থাৎ ক্লাস 5-এর একটা বাচ্চা, একটা শিশু, সে তার বাবার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সে তার ছোটো ভাই বোনদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, বন্ধুর সঙ্গে কীভাবে কথা বলতে হয়, স্কুলের গুরুজন বা স্যার ম্যাডামের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সেটা কিন্তু সে জানে। অর্থাৎ কোন সামাজিক পরিস্থিতিতে কীভাবে কোন ভাষাটা ব্যবহার করতে হয় সেটা তার জানা আছে। তো এই যে ভাষার ভূমিকা বা এই যে তার জানা রয়েছে, এটাকে আমরা কি বলতে পারি? কথন কর্ম বা অ্যাক্টস অফ স্পিচ, প্রকৃতবাদী, শব্দার্থ তত্ত্ব, না ব্যঞ্জনার্থ বা প্র্যাগমেটিক্স?
তো এটা মনে রাখবেন, এটা কারেক্ট আনসার হচ্ছে প্র্যাগমেটিক্স, বাংলায় যাকে ব্যঞ্জনা তত্ত্ব বলা হয়। অর্থাৎ শিশুরা কোন সময় কোন কথা ব্যবহার করতে, বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে সে যখন ভাষা ব্যবহার করবে তখন তাকে বলা হবে প্র্যাগমেটিক্স। একজন মা লক্ষ্য করলেন যে তার শিশু সন্তানটি মাঝে মাঝে এমন সব কথা বলছে যা পরিবারে বড়দের বা অন্য সন্তানদের মুখে শুনেননি। এতে তিনি বিমূঢ় বোধ করেন, কারণ তার বিশ্বাস কোনো শিশু তার পরিবার বা ঘনিষ্ঠজনদের অনুকরণ করেই কথা বলতে পারে। নিচের কোনটির মধ্যে তার এই বিশ্বাসের প্রতিফলন দেখতে পাই? একজন মা বিশ্বাস করলেন বা একজন মা লক্ষ্য করলেন, কী লক্ষ্য করলেন? যে তার শিশু সন্তানটা কি করে মাঝে মাঝে এমন সব কথা বলে যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শুনেনি। ঠিক আছে, শিশুটা মধ্যে মধ্যে এমন কথাগুলো বলে যে কথাগুলো আদৌ পরিবারে এই শব্দগুলো কিন্তু ব্যবহার হয়নি। ঠিক আছে, এই শব্দগুলো সে বলে ফেলে। তখন তিনি বিমূঢ় হয়েছেন। তখন তার বিশ্বাস ছিল, তিনি একটা কথা বলেছিলেন, এই ক্ষেত্রে তার বিশ্বাস ছিল যে শিশুরা তো অনুকরণ করেই কথা বলতে শেখে, তাহলে সে এই ভাষাটা কী করে শিখলো? তো এটা বহুভাষিকতা, সহজাত উৎপন্ন, না আচরণবাদ মানে বিহেভিয়ারিজম, নাকি গঠনবাদ কনস্ট্রাকটিভিজম? তো কোয়েশ্চন নাম্বার 97-এর কারেক্ট আনসার যদি আমরা দেখি, তো 97-এর কারেক্ট আনসার কি হচ্ছে? এটা আমাদের কারেক্ট আনসার হবে আচরণবাদ। কারণ শিশুরা আচরণ সে আচরণ করছে, অর্থাৎ সে কী করছে? এমন সব কথা বলছে যে কথাগুলো তার কোথাও বলা হয়নি, কোথাও যে শুনেনি, তার মা কোথাও সেই ভাষাগুলো শুনেননি, কিন্তু শিশুটা এই কথাটা বলেছে। তার মানে শিশুটা কী করছে? শিশুটার আচরণ মা লক্ষ্য করছেন। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আচরণবাদ। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বুনিয়াদও তৈরি করে দেয়। সেই দক্ষতাগুচ্ছ হচ্ছে, কিছু দক্ষতা আছে যেগুলা কি হয়? শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে ওঠে। আনুষ্ঠানিক পঠন শুরু মানে বুঝতে পারছেন তো, মানে সে বিদ্যালয়ে পড়াশোনা শুরুর আগেই তার কিছু কিছু পড়া শুরু হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল, আমরা যখন শিশুদের স্কুলে ভর্তি করি না, ভর্তি করার আগেই কিন্তু তার ঘরে তার মা কিংবা বাবা বা যেই কিছু বড় কেউ থাকুন না কেন, আপনারা তাকে কিন্তু ও আ, এটা কলম, এটা কাঠ পেন্সিল, তারপর এটা আম, এটা কলা, এই ধরনের তাকে আমরা শিখিয়ে থাকি। আনুষ্ঠানিক পঠনের আগেই তাকে এই যে শিক্ষাটা আমরা দিচ্ছি, এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে অনপেক্ষিত সাক্ষরতা, অনপেক্ষিত সমাধান, অনপেক্ষিত পাঠ্যক্রম, নাকি অনপেক্ষিত প্রপার্টিস বা বিশেষ সত্তাবলী। তো এই প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আমাদের ক্লাস হয়েছে। দেখুন, আপনারা যারা আমাদের পেইড গ্রুপে রয়েছেন, আপনারা কিন্তু এই প্রত্যেকটা ক্লাস পেয়েছেন এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফও আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার শুধু আপনারা রিভাইজ করে নিন। আর যারা আমাদের পেইড কোর্সে ছিলেন না, আপনাদের বলে রাখি, যদি পিডিএফ পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন। পিডিএফ কিন্তু একটু পেইড ভার্সন আছে, কিছুটা স্বল্প আপনাদের পেমেন্ট করতে হবে। তাহলে টোটাল 150+ পিডিএফ আমাদের কাছে রয়েছে। 150+ পিডিএফ রয়েছে বাংলা ভাষার। এই যে ফুল কোর্স কাভারেজ আমাদের কাছে রয়েছে, যেটা আপনারা পেতে পারেন। আমাদের মাধ্যমে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। এইখানে যোগাযোগ করলে আমরা বলে দেবো কী করে কী করবেন। ঠিক আছে, তো প্রত্যেকটা টপিকের ক্লাস হয়েছে, দেখে নেবেন। আর লাস্টলি আমাদের 4টা ম্যারাথন হয়েছে। এই 4টা ম্যারাথনে আমরা টোটাল অ্যাজ এ হোল মোটামুটি একটা কভার করার চেষ্টা করছি। এগুলো দেখলে আপনার লাস্ট টাইমের জন্য এগুলো যথেষ্ট আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, তো এই 4টা ম্যারাথন আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এই যে এক্ষেত্রে আমরা একটা কথা বলতে গেলে আর অনেক কিছু কথা বলে ফেললাম, যাই হোক। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে, এটাকে কী বলা হয়? ইমার্জেন্ট লিটারেসি। ঠিক আছে, অনপেক্ষিত সাক্ষরতা বা জাতীয় সাক্ষরতা বা জরুরি সাক্ষরতা, উদ্গমী সাক্ষরতা, উদীয়মান সাক্ষরতা। তো বাংলায় কিন্তু ইমার্জেন্টের অনেকগুলো নাম আছে, সুতরাং আপনারা এই ইংলিশ নামগুলো মনে রাখবেন। ইমার্জেন্ট লিটারেসি কী, ইমার্জেন্ট সলিউশন কী, ইমার্জেন্ট কারিকুলাম কী, ইমার্জেন্ট প্রপার্টিস কী। ঠিক আছে, ক্লাসগুলো দেওয়া আছে, দেখে নেবেন কাইন্ডলি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অনপেক্ষিত সাক্ষরতা। ঠাকুরমা তার বাড়িতে নাতি নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন। এইভাবে তিনি বই এবং নতুন নতুন ভাবনার সঙ্গে শিশুদের পরিচয় করান। শিশুরাও এই প্রক্রিয়াটির সঙ্গে
সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ে। বিশেষ এই কৌশলটিকে কি বলা হয়? ঠাকুরমা কী করছেন, বাড়িতে তিনি তার নাতি নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন। তিনি তার বই থেকে গল্প পড়ছেন নাতি নাতনিদের। তা শিশুরাও এইভাবে কী করছে, নতুন নতুন বই এবং নতুন নতুন ভাবনার সঙ্গে পরিচিত হয়েছে। তো ঠাকুরমা বই পড়ছেন নাতি নাতিদের সঙ্গে। আমি আগে কনসেপ্টের কাছে বলেছিলাম যে একজন বয়োজ্যেষ্ঠ কেউ একজন থাকবে এবং সে পড়বে, বাকি সবাই ইনভলভ থাকবে। তো এই গল্প পড়াকে আমরা কি বলি? সরব পাঠ, আদর্শ পাঠ, অংশীদারিত্ব পাঠ, নাকি কথোপকথন ভিত্তিক পাঠ, ডায়লগ রিডিং। তো ঠাকুরমা যেহেতু পাঠ করছেন, এই ক্ষেত্রে কারেক্ট আনসার আপনাদের বলতে হবে কমেন্ট বক্সে কারেক্ট আনসার কী হবে। খুব তাড়াতাড়ি বলুন তো ভাই, কারেক্ট আনসার কী হতে পারে? এটা কারেক্ট আনসার হবে কথোপকথন ভিত্তিক পঠন বা ডায়লগ রিডিং হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আপনারা যারা কারেক্ট করেছেন ধন্যবাদ। তারপর দেখে নেওয়া যাক 100 নম্বর প্রশ্ন কি বলেছে। পঠন শেখানোর ক্ষেত্রে প্রথমে বর্ণ এবং স্বনিমের মতো বুনিয়াদী উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটিয়ে তারপর কীভাবে স্বনিমগুলির সমন্বয়ে শব্দ গঠন করা হয় সেগুলির পর সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর। দেখুন, প্রথমে বর্ণ, প্রথমে আমরা তাদের কী করলাম, বর্ণ শেখালাম। ঠিক আছে, প্রথমে বর্ণ শেখালাম, তারপর আমরা তাকে শব্দ শেখালাম, তারপর বাক্য শেখালাম, তারপর সম্পূর্ণ পাঠ। অর্থাৎ বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে পাঠ। অর্থাৎ জিনিসটা ছোটো থেকে বড় আকারে যাচ্ছে, তাই তো? ছোটো থেকে বড় যাচ্ছে। তো যেহেতু ছোটো থেকে বড় যাচ্ছে, সুতরাং কারেক্ট আনসার কী হবে? বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, বটম আপ অ্যাপ্রোচ হবে এই ক্ষেত্রে রাইট আনসার। আর যদি বড় থেকে ছোটো আকারে যায় তখন সেটা আমাদের কি হয়ে যাবে? টপ ডাউন অ্যাপ্রোচ। বোঝা গেল? কনফিউশন থাকলে বলবেন। তারপর দেখি 101। ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে। 1 নম্বর। তার কারণ হচ্ছে কি, শিশু যখন প্রথাগত বানান ব্যবহারের বদলে তাদের আবিষ্কৃত বানান ব্যবহার করে তখন তা তাদের শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না। যখন একটা শিশু, জিনিসটা বুঝি, যখন একটা শিশু ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান, ফোনেটিক স্পেলিং যাকে বলা হয়, অর্থাৎ ধ্বনিগত যেগুলো বানান, অর্থাৎ বানান করতে সময় কিছুটা ধ্বনির উচ্চারণ হয়। তো এই সময় সে যদি শুদ্ধ বানানটা যদি সে শিখতে না পারে তখন তার শিখনের সামর্থ্যকে কী করে? মন্থর বা বিলম্বিত করে। ঠিক আছে, এটা 100% কারেক্ট। কারেক্ট তো না? কারেক্ট না। কেন কারেক্ট না দেখুন তো। সে যদি ভুল উচ্চারণ করে, অর্থাৎ ধ্বনি উচ্চারণ ভিত্তিক, অর্থাৎ ধ্বনি যদি উচ্চারণ করে ফোনেটিক স্পেলিং, তাহলে তার শুদ্ধ বানান যেখানে শিখবে, শিখার সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করবে না। সে তার বানানগুলা ঠিকঠাকই শিখবে। হয়তো ধ্বনিগত দিক দিয়ে একটু ছোটোবেলা আমরা কমলা, কমলা বলতে যদি আমরা কমলা, 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 কমলা এই ধরনের থাকে, যে সে কমলা বলতে ক ময়কার ম লেখালা এই ধরনের সে লিখবে না। সে আমরা তাকে যদি কমলা যদি উচ্চারণ করি তাহলে সে এইভাবে লিখবে, আর যদি কমলা বলি তাহলেও সেইভাবে লিখবে। ছোটোবেলা তো। আর এখন যদি আমাকে কেউ বলে কমলা, তো কমলা বলতে আমরা এইভাবে লিখবো, কেমন? তাই তো। তো ছোটোবেলায় তার তেমন সেটা মন্থর বা বিলম্বিত হয় না, সুতরাং এটা হবে কারেক্ট। কিন্তু সে যদি নিজে থেকে একটা বানান যদি আবিষ্কার করে নেয়, সে যদি নিজে থেকে একটা বানান যদি আবিষ্কার করে নেয়, তারপরে তাকে শুদ্ধ বানান শেখানোটা অনেকটা সমস্যা হতে পারে, সেটা বিলম্বিত করে। সুতরাং এটা হবে ভুল। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে কারেক্ট। দুঃখিত, এটা ভুল হবে এবং এটা কারেক্ট হবে। সুতরাং এ ভুল এবং আর ঠিক, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। 102। নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থী সেই ভাষার অন্য উচ্চারণ ভীতির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। সমস্যাটি দূর করার উপায় কি? অর্থাৎ আমরা যখন একটা ভাষা শিখতে যাই, ধরে নিন আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু আমি যখন অ্যাসামিস ভাষা শিখে নিয়েছি, আমি অ্যাসামিস ভাষা কিছুটা বলতেও পারি। আমার এই সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে আপনারা প্রথম দেখবেন কিছুটা আসামিসের ক্লাস দেওয়া আছে।
আমি কিছুটা আসামিজ বলতে পারি, আসামিজ কিছুটা ক্লাস দিয়েছি, যতটুকু আমার মানে সামর্থ্য হয়েছে ততটুকু দিয়েছি। তো এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, দেখুন মানে অরিজিনাল যারা আসামিজ ব্যক্তি যারা রয়েছেন তাদের যেটা উচ্চারণগত একটা স্টাইল আছে, প্রনাউন্সিয়েশন স্টাইল, তো তাদের মতো আমার কি হয়, প্রনাউন্সিয়েশন স্টাইলটা হয় না। যারা অরিজিনাল আসামিজ কথা বলে বা যারা অসমিয়া মাতৃভাষা যাদের রয়েছে, তারা কিন্তু তাদের মাতৃভাষায় একটা আলাদা একটা ফ্লুয়েন্সি আছে। এই ফ্লুয়েন্সিটা কিন্তু আমার মধ্যে আসছে না। তখন আমার মধ্যে একটা আত্মবিশ্বাস হারিয়ে গেছে যে মনে হয় আমি আসামিজ ভাষাটা বলতে পারবো না। তো এই যে আমার যেটা সমস্যা, তো এই সমস্যাটা দূর করার একটা উপায় কি, ভুল হলেই তার সংশোধন করে দেওয়া, ক্লাসে শিশুদের দিয়ে সরব পাঠ করানো, ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রীড়ামূলক কার্যাবলী প্রদান, কোনো পেশাদার পরামর্শদাতাকে বা ডিএসপিস থেরাপি বা বাচন পরিচর্যার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের দিয়ে পুনঃ অনুশীলন করানো। 102 কারেক্ট আনসার কী হবে, একদম সহজ প্রশ্ন, দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাওয়ার কথা। দেখে নেওয়া যাক আপনাদের কার কোনটা কারেক্ট হয়, আপনারা একটু বলুন তো 102 কারেক্ট আনসার কী হতে চলেছে। তো 102 এর কারেক্ট আনসার কী হবে, দেখুন ভুল হলেই তার সংশোধন করে দেওয়া। ভুল হলে আমরা সংশোধন কত সময় করব, আমি বারবার ভুল করব, আপনি বারবার সংশোধন করে দেবেন, তাতে কি আমার শেখা হলো না। শিশুর সরব পাঠ, আরে বাবা আমি বলতেই পারছি না সরব পাঠ কেন করব। তারপর বিশেষত কোনো পরামর্শদাতাকে দিয়ে স্পিচ থেরাপি, সেটা নেগেটিভ ওয়ার্ড, পুনঃ অনুশীলন অর্থাৎ র্যাপিড যে কোনো কিছু করা, সেটা অনুশীলন করা, প্র্যাকটিস, ড্রিল প্র্যাকটিস যাকে বলা হয়। তো ড্রিল প্র্যাকটিস হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে না। তো কারেক্ট আনসার কি, ক্রীড়ামূলক, তাকে ক্রীড়ামূলক কার্যাবলী করা এবং পারস্পরিক কথোপকথন, ডিসকাশন, অর্থাৎ আমার সঙ্গে যদি আমার এরকম অ্যাসামিস বন্ধু 2-4 জন থাকে, তো তাদের সঙ্গে আমি যদি সবসময় আমি যদি তাদের সঙ্গে অ্যাসামিস ভাষায় যদি কমিউনিকেশন করি, তাদের সঙ্গে যদি কথাবার্তা বলি, তাহলে আস্তে আস্তে আমার মধ্যে সেই ভাষাটা অলরেডি ডেভেলপ হয়ে যাবে, তাদের মধ্যে আমি তাদের মতো করে আমি বলতে পারবো, তাই তো। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন একটা ক্রীড়ামূলক কার্যাবলী। ক্রীড়ামূলক কেন বলেছে, খেলাধুলামূলক কেন বলেছে, কারণ খেলাধুলা করলে শিশুরা আনন্দ পায়, মজা পায়, তারা জিনিসটা ভালো করে শিখতে পারে। এবার হচ্ছে ক্লাস 3 আমরা চলে আসলাম। ক্লাস 3 এর একজন শিক্ষিকা শিক্ষার্থীদের নতুন শব্দাবলীর সঙ্গে পরিচয় করাতে চান। ক্লাস 3 এর একজন শিক্ষার্থী রয়েছেন, তিনি কি করলেন, তার শিক্ষার্থীদের নতুন শব্দাবলীর সঙ্গে পরিচয় করাতে চান যে আজকে আমি তোমাদের কিছুটা নতুন শব্দ শেখাবো। এক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি কার্যকর উপায়, এই ক্ষেত্রে তিনি কোনটা একটা কার্যকরী উপায় হিসাবে কাজ করতে পারেন। নতুন শব্দ শেখানোর সময় তিনি কি করতে পারেন, শিক্ষিকার উচিত ব্ল্যাকবোর্ডের শব্দগুলির অর্থ লিখে দেওয়া এবং শিক্ষার্থীদের সেগুলি মুখস্থ করতে বলা। শিক্ষিকার উচিত শিক্ষার্থীদের সেই সব শব্দের বিপরীত শব্দ জানানো এবং তাদের ভাষাতেই সেগুলির অর্থ বলে দেওয়া। শিক্ষিকার উচিত শব্দগুলির সংক্ষিপ্ত সংজ্ঞা প্রদান করা। শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ পরিস্থিতিতে রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে, 103। তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, ফার্স্ট যারা রয়েছেন তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন আর সময় নেই ভাই, ভাববার সময় নেই। ভাবছেন কি, ভাবছেন আরও পরে পড়াশোনা করব না, আপনার লস হবে, তাড়াতাড়ি করুন। দেখুন এখানে বলেছে মুখস্থ করা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই অপশনটা আমরা দেখবই না, অপশনটা কেটে দিই। তারপর সংক্ষিপ্ত সংজ্ঞা, আরে বাবা তাকে সংক্ষিপ্ত সংজ্ঞা দিলে সে কি মনে রাখতে পারবে, মোটেই না। তো অপশন দুটা থাকলো, একটা হচ্ছে কি বিপরীত শব্দ জানানো, বিপরীত শব্দ জানালে কোনো কাজে আসবে না। আচ্ছা তবু আচ্ছা দেখে নিই, তাদের ভাষাতে সেগুলো অর্থাৎ শিশুদের ভাষাতে তাদের অর্থটা জানিয়ে দেওয়া, এটা মোটামুটি মাদার টাং হিসাবে আমরা ধরতে পারি। কিন্তু একটা শব্দ দেখুন, অপশন নাম্বার 4 হবে। কেন 4 হবে বলছি আমি, দেখুন একটা শব্দ আছে যেমন বিভিন্ন পরিস্থিতিতে তার অর্থ কিন্তু পরিবর্তন হয়। একটা শব্দের কিন্তু অনেকগুলো অর্থ বেরিয়ে যায়। আপনি যে পরিস্থিতিতে তাকে নিয়ে চালাবেন সেই পরিস্থিতিতে তার অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যে কোনো একটা শব্দ আপনি নিন, এই শব্দকে আপনি যে রাস্তায় নিয়ে যাবেন শব্দটা কিন্তু ওই দিকে নিয়ে যাবে।
ঠিক আছে। সুতরাং শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ পরিস্থিতিতে রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা। 104 কোনো ভাষা লিখন হচ্ছে একটি ড্যাশ ব্যাপার। এটি কারেক্ট আনসার কী হবে? 104 ভাষা লিখন হচ্ছে একটি ড্যাশ ব্যাপার। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে, আমরা বলেছিলাম যে লিখন হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল, সুতরাং এটা হবে কারেক্ট আনসার, উৎপাদন প্রোডাক্টিভ। কিন্তু এই যে অফিসিয়াল আনসার কিন্তু এখানে দিয়েছে কারেক্ট আনসার 1, অর্থাৎ অফিসিয়াল আনসার কিন্তু এখানে কিন্তু স্কিল দেওয়া আছে। এবং আমরা যেটা কনসেপ্টে পড়েছি বা আপনাদেরকে পড়িয়েছি বা বিভিন্ন জায়গায় পেয়েছি, তো অর্থাৎ লিখন হচ্ছে কি, রাইটিং হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল, যেটা আমরা পেয়েছি এবং আপনাদেরকেও পড়াচ্ছি, এবং আমার লাগছে এই প্রশ্নটা এটাই হবে কারেক্ট আনসার। কিন্তু এস পার অফিসিয়াল আনসার কিন্তু এটা দিয়েছে, সুতরাং অফিসিয়াল আনসার কি ভুল না আমি ভুল ঠিক বলতে পারছি না ভাই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো, কারণ আমরা সব জায়গায় পড়েছি আজ পর্যন্ত, আমি যত পরীক্ষা দিয়েছি বা যত কনসেপ্টের ক্লাস পড়েছি, যত ইউটিউবে ভিডিও দেখেছি, যত গুগল সার্চ করেছি, অনেকগুলো বই আমার কাছে আছে, সবগুলো বইতে আমি একটা জিনিস পেয়েছি যে লিখন রাইটিং হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল। তো এখানে বলেছি এটা শুধুমাত্র স্কিলের ব্যাপার, তো শুধুমাত্র স্কিল কেমন করে হলো সেটা ঠিক আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, তো এই প্রশ্নটা আপাতত এই ধরনের প্রোডাক্টেই আমরা ধরে নিলাম। ঠিক আছে, দেখে নেবেন। তারপরে আপনারা বলবেন স্যার অফিসিয়াল আনসার কি একটা রয়েছে আর আপনি আরেকটা আমাদের আনসার বলছেন, তো তাই আপনাদের জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। এবারে 105 নম্বর কি বলেছে, একটার সঙ্গে আরেকটা আমাদের মিলাতে হবে। তো যখন মিলাবো তখন জিনিসটাকে আমি একটু ছোটো করলাম যাতে করে আমরা বুঝে নিতে পারি। কত নম্বর ভাই? 105। অনুমান প্রচেষ্টা মানে কি? অনুমান প্রচেষ্টা হচ্ছে লেখার ধরন থেকে লেখকের অনুভূতি নির্ধারণ করা। আমরা লেখক কোন অনুভূতিতে লিখছেন সেটা আমরা কি লেখককে গিয়ে জিজ্ঞাসা করি নাকি, যে লেখক আপনি যে লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, কাজী আপনারা যে লিখছেন, আপনারা যে লেখার সময় আপনাদের অনুভূতি মনের ভাব কেমন ছিল, আমরা কি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি না? তাদের লেখন দেখে আমরা সেটা অনুমান করি যে এই সময় তাদের অনুভূতি কেমন ছিল, তারা কোন অনুভূতিতে লিখতে চেয়েছে। সুতরাং অনুমান প্রচেষ্টা মানে হচ্ছে লেখার ধরন থেকে লেখকের যেটা অনুভূতি। সুতরাং বি এর 1 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো বি এর সঙ্গে যদি আমরা 1 ম্যাচ করি তাহলে এখানে দেখুন বি এর 1 একটা আছে, আবার বি এর 1 আরেকটা আছে। আচ্ছা, এবার আরেকটা মিলাতে হবে। তো সি এর 2 কি বলেছে দেখি, সি এর 2 প্রসঙ্গ ক্রমে অর্থ নিষ্কাশন। এই যে এইমাত্র বললাম প্রসঙ্গ থেকে অর্থ নিষ্কাশন মানে কি, প্রসঙ্গ যে কোনো প্রসঙ্গে প্রত্যেকটা শব্দের, অপরিচিত শব্দের কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। অপরিচিত শব্দাবলী বুঝতে সুবিধা হওয়ার জন্য পাঠের অংশগুলিকে ব্যবহার। ঠিক আছে, যে প্রসঙ্গে আমরা একটা অপরিচিত শব্দ পাবো, এই প্রসঙ্গক্রমে তার অর্থ কী হতে পারে সেটা আমরা অনুমান করতে পারি। সুতরাং সি এর 2 হবে কারেক্ট আনসার। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। ঠিক আছে, তো 106 থেকে আমাদের প্যাসেজ চলে আসছে। এবার আমরা যাব পরবর্তী যে প্যাডাগজি সেকশন রয়েছে, এই পরবর্তী প্যাডাগজি সেকশনে। এই প্যাসেজের ক্লাসগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে আপনাদের, তো আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। এবার দেখুন প্রশ্ন কি বলেছে দেখি। প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে শিক্ষিকা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া টোটাল ফিজিক্যাল রেসপন্স বা টিপিআর পদ্ধতির উপর জোর দেবেন বলে স্থির করবেন। এই টিপিআর মানে কি? দেখুন, টোটাল ফিজিক্যাল রেসপন্স আমরা এইমাত্র পড়ে এসেছি যে টোটাল ফিজিক্যাল রেসপন্স বলতে আমরা আনসারটা কী ছিল, যে একজন ছাত্র একটা কবিতা পড়ছে যে মাথা আমাদের এক, কাঁধ আমাদের এক, হাঁটু এবং পায়ের আঙ্গুল ছুঁই। এই কবিতাগুলো বলতে বলতে সে কী করছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সে কী করছে, টাচ করছে। দ্যাট ইজ কল্ড টোটাল ফিজিক্যাল রেসপন্স। তো এই অনুসারে আমরা এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কোনটা হয়ে যায় আমরা একটু দেখে নেই। 136, একটু ভাবুন তো। অন্য সব কার্যাবলী সরিয়ে রেখে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া।
আর এখানে প্রশ্ন এবং উত্তর কোথা থেকে এলো? সে যখন শারীরিক কিছু একটা থাকবে, ঠিক আছে, এখানে নেই। ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ করা হতে পারে, এমন কিছু কার্যাবলী রাখা যা শিশুদের নিজের জায়গায় বসে থাকতে জোর বেঁধে দলবদ্ধভাবে কাজ, সেটা কিছু না। ক্লাসে অবশ্যই শ্রবণভিত্তিক কাজ, এটাও কিছু না। তো টোটাল ফিজিক্যাল রেসপন্স মানে শারীরিক কিছু একটা কাজ থাকবে, দৈহিক কিছু একটা কাজ থাকতেই হবে, ঠিক আছে। অর্থাৎ সে যদি বলে আমার পায়ের আঙ্গুল 5, তো পায়ের আঙ্গুল 5 বললে সে হাত দিয়ে কিন্তু এক এক করে 5টা কিন্তু গণতে হবে টাচ করে করে, ঠিক আছে। যে ওই একটা 1, ওই 2, ওই 3, ওই 4, ওই 5, আমি দেখাতে পারছি না, তো একটা অনুমান করে নেবেন। তো এটা হচ্ছে ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ থাকবে। কোনো একটা ভাষা শেখা মানে হচ্ছে সেই ভাষার নিয়মাবলী শেখা। ব্যাকরণ শিক্ষণের কোন পদ্ধতি এই বিশ্বাসের পোষকতা করে? অর্থাৎ কোন পদ্ধতিতে বলেছে যে ভাষা শেখা মানে হচ্ছে ওই ভাষার নিয়মাবলীগুলো শেখা? 137। আমরা কোন ভাষায় ভাষার নিয়মাবলী শিখি? তো এটা হচ্ছে ডিডাকটিভ মেথড বা অবরোহী মেথড। আমরা অবরোহী মেথডে কী করি? আমরা প্রথমে নিয়মগুলো শিখি, তাই তো, নিয়ম শিখি, তারপর আমরা এক্সাম্পলে আসি। আর আরোহী পদ্ধতিতে আমরা কী করি? প্রথমে আমরা কী করি? উদাহরণগুলো শিখি, তারপর আমরা নিয়মে যাই। এখানে বলেছে নিয়ম শিখতে হবে, তো নিয়ম শিখতে হবে কোথায় শিখবো ভাই? অবরোহী পদ্ধতিতে, ঠিক আছে। আমরা কনসেপ্ট ক্লাসে বারবার দেখেছিলাম। এবং ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে যদি বলা হয় যে কোনটা সবচেয়ে ভালো পদ্ধতি, তো এটা কারেক্ট অ্যান্সার হবে আরোহী পদ্ধতি। একটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিংয়ের কাজ দেওয়ার পরিকল্পনা করলেন। একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিংয়ের কাজ দেওয়ার পরিকল্পনা করলেন। এক্ষেত্রে তার কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিং কাজ করলেন, তো ফ্রি রাইটিংয়ের ক্ষেত্রে তাকে কিসের উপর গুরুত্ব দিতে হবে? শিক্ষার্থীদের হাতের লেখার উপর জোর দিতে হবে, আদেহ অর্থাৎ কন্টেন্টের উপর জোর দিতে হবে, সাবলীলতার উপর জোর দিতে হবে, নাকি যথার্থ এবং সাবলীলতা উভয়ের উপর জোর দিতে হবে? 138 প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? 138। লেখার মধ্যে তার সাবলীলতা থাকতে হবে, একটা ফ্লুয়েন্সি থাকতে হবে, ঠিক আছে না? সুতরাং ফ্লুয়েন্সি হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, অপশন নাম্বার 3 ফ্লুয়েন্সি। এবার দেখুন টপ ডাউন এবং বটম আপ, আমরা এইমাত্র যেটা পড়ে আসলাম একটু আগে, বা কনসেপ্টের ক্লাস দেওয়া আছে, বারবার বলছি, দেখে না থাকলে অবশ্যই আপনারা দেখে নেবেন। টপ ডাউনের অর্থ হচ্ছে সামাজিক অর্থবোধের উপস্থাপনা। তো বটম আপের অর্থ কী? ছোট ছোট উত্তরগুলিকে প্রশ্ন জিজ্ঞাসার উপর গুরুত্ব দেওয়া, পাঠ্যবস্তু এবং বিমূর্ত ধারণাগুলির উপর গুরুত্ব প্রদান, প্রাক পঠনের উপর গুরুত্ব দেওয়া, আর পাঠের অন্তর্গত শব্দ এবং শব্দগুচ্ছগুলির উপর গুরুত্ব প্রদান। তো 139 প্রশ্নের কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি ফার্স্ট আপনারা কমেন্ট করুন। যারা আপনারা আমার 2.5 ঘন্টার ম্যারাথন ক্লাস দেখে নিয়েছেন, আপনার 100% গ্যারেন্টি এই যে আজকে আমরা যেটা প্রশ্ন সলভ করছি, এই প্রশ্নের 99% প্রশ্ন আপনারা কারেক্ট করবেন। হতে পারে একটা বা দুইটা প্রশ্ন আপনারা পারছেন না, সেটা অন্য ব্যাপার, কিন্তু বাকি যে 30টা প্রশ্ন আমরা সলভ করছি বা 60টা প্রশ্ন সলভ করছি, এই প্রত্যেকটা প্রশ্নের আপনারা এখানে কারেক্ট আনসার করতে হবেন। একটা বা দুটা বাদ দিয়ে আপনারা সব 100% কারেক্ট করবেন, যদি আপনারা শুধুমাত্র একটা ম্যারাথন ক্লাস যেটা 2.5 ঘন্টার হয়েছিল এটা দেখে নিন। আর যদি দুটা দেখে নিন, 6 ঘন্টার এবং 2.5 ঘন্টা, এই দুটাই যদি ম্যারাথনে আপনারা দেখে থাকেন, তাহলে আমি বিশ্বাস করছি 100% গ্যারেন্টি আপনাদের এখানে সবগুলা প্রশ্নের আনসার কারেক্ট হবেই হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে পাঠের অন্তর্গত শব্দ এবং শব্দগুচ্ছগুলির উপর গুরুত্ব প্রদান করা। বটম আপ মানে কি? বটম মানে কি করব? বটম মানে উপরে থেকে নিচের দিকে যাবে, একদম নিচে গিয়ে শেষ হবে, বটম আপ, ঠিক আছে। বটম আপ মানে কি? নিচে থেকে একদম আপে যাব, নিচেরটাকে বেশি গুরুত্ব দেবো, তারপর আস্তে আস্তে যাব। তো নিচের থেকে গুরুত্ব দিলে প্রথমেই শব্দ আসবে, তারপর শব্দগুচ্ছ আসবে, তারপর বাক্য আসবে, ঠিক আছে না? তারপর একটা প্যারাগ্রাফ আসবে, তারপর একটা অনুচ্ছেদ আসবে, অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ, যাই হোক। তারপর কি আসবে? একটা গল্প আসবে, তারপর গ্রন্থ আসবে, তারপর অনেক কিছু বড় বড় আছে, ছোটো থেকে বড় দিকে যাব, কেমন? সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 140। নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব?
আচ্ছা, ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি ভাই? শিক্ষার্থীদের পাঠদান করা বা পড়ানো, আরে এটা তো আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা, এটাও তো দায়িত্ব। শিক্ষণের উপযোগী আদেহ বা বিষয় নির্বাচন করা, এটাও দায়িত্ব। শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে বর্গীকৃত করা, এটাও পজিটিভ লাগছে। তো চারটার মধ্যে কারেক্ট আনসার কোনটা? বিরাট কনফিউশন ভাই, কারেক্ট আনসার কি হচ্ছে দেখুন। এক্ষেত্রে কারেক্ট আনসার কি? 140। তো 140 কারেক্ট আনসার হবে কমিউনিকেটিভ স্কিল। শিক্ষার্থীরা যে পড়বে, শিক্ষার্থীরা পড়ার ক্ষেত্রে, অর্থাৎ আমি যতটুকু পড়াবো, আমার কাছ থেকে যতটুকু শিখবে, তার ছাড়া তারা অন্যভাবেও শিখে। কিন্তু আমি পড়াই, আমার কাছ থেকে শিখে, বাকি তারা অন্যভাবেও শিখে। অন্য কীভাবে শিখে স্যার? তারা দেখুন বন্ধু বান্ধবের কাছ থেকে, যেটা বলা হয় পিয়ার লার্নিং, পিয়ার লার্নিংয়ের মাধ্যমে শিখে। তো পিয়ার লার্নিং করতে গেলে তাদেরকে যোগাযোগমূলক ব্যবস্থা দিতে হবে। বন্ধু বান্ধবের সাথে যে যোগাযোগ করতে পারে, ওই ধরনের পরিবেশ, ওই ধরনের প্রয়োজন তাকে কী করতে হবে? শনাক্ত করতে হবে, মিটিয়ে দিতে হবে, তার সেই সুবিধাগুলি তাকে দিতে হবে। সুতরাং এখানে শিক্ষার্থীর যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা। এবার দেখুন ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট সলিউশন থেকে আরেকটা প্রশ্ন আসলো। কি প্রশ্ন দেখেন? একটি ছোট্ট শিশু একটি বই হাতে তুলে নিল, বইটাকে উল্টে ধরলো এবং পৃষ্ঠাগুলি উল্টাতে শুরু করলো। অর্থাৎ একটা শিশু, আনুষ্ঠানিক পঠন এখনো শুরু হয়নি। আনুষ্ঠানিক পঠন শুরু হওয়ার আগে সে কী করলো? একটা বই হাতে নিল। তো বই হাতে আনুষ্ঠানিকভাবে যদি শুরু হতো, তাহলে অন্ততপক্ষে বইটা কী করে সোজা করে ধরতে হয় না উল্টা করে ধরতে, সেটা তো তার জানা থাকতো, তাই না? তো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তার মানে সে বইটাকে উল্টা করে ধরলো এবং পৃষ্ঠা উল্টাতে শুরু করলো। দ্যাট ইজ কল্ড ইমার্জেন্ট সলিউশন, ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট কারিকুলাম, নাকি ইমার্জেন্ট প্রপার্টিস। একটু আগে আপনাদের বলেছিলাম কারেক্ট আনসার কী হবে। এটা কারেক্ট আনসার হবে ভাই ইমার্জেন্ট লিটারেসি স্কিল, অনপেক্ষিত সাক্ষরতা দক্ষতা। দেখুন আমি বলেছিলাম না, তার আরেকটা বাংলা মিনিং চলে এসছে অনপেক্ষিত। তো এই ইমার্জেন্টটা মনে রাখবেন, ইমার্জেন্ট লিটারেসি। তো ইমার্জেন্ট লিটারেসি মানে সাক্ষরতা, ঠিক আছে, কিন্তু ইমার্জেন্টের কিছু অনেকগুলো অর্থ কিন্তু আপনার পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং ইংলিশ টার্মটা মনে রাখুন, প্রশ্নে আপনার ইংলিশ টার্ম থাকবে, এখন মতো ছিল, তো আশা করি থাকবে। তো আপনি আনসারগুলো ক্র্যাক করতে পারবেন। তারপর মন্তব্য এবং কারণ থেকে প্রশ্ন। শিক্ষার্থীদের ভাষা আয়ত্তীকরণের মূলে আছে নিহিত বংশানুগতির পূর্ব প্রস্তুতি। এক্ষেত্রে পরিবেশের কোনো ভূমিকা নেই। কি বলছেন ভাই? ভাষা যদি আমরা আয়ত্ত করি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন চ্যাপ্টারটা পড়েছেন তো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোথা থেকে আসে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ছাত্ররা কী করে? তার মা বাবা থেকে করে এবং তার পাড়া প্রতিবেশী আশপাশ থেকে করে। তো পাড়া প্রতিবেশী আশপাশ মানে কি? তার এনভায়রনমেন্ট বা পরিবেশ। তো এখানে বলেছে পরিবেশের কোনো ভূমিকা নাই, তার মানে এটা কি সত্যি? এটা মোটেই সত্যি, এটা ভুল, এটা ভুল। তো ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ, পরিবেশের খুবই বড় প্রভাব থাকে। তো ভাষা অর্জন যখন করে, ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম প্রয়োজন, এবং তার সঙ্গে আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্টের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। মা বাবা আশপাশ যে কিছু রয়েছে, ওইসব দেখেই কিন্তু শিশুরা অনেক কিছু শেখে। সব কিছুই তারা ওইসব দেখেই কিন্তু তারা আয়ত্ত করে। ভাষা আয়ত্তীকরণ অর্থাৎ যে স্টেজ রয়েছে, ওই স্টেজে ভাষা অর্জনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের 8টা হবে কারেক্ট এবং এ হবে ভুল, ঠিক আছে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার 142, অপশন নাম্বার 1 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এবারে 143, পঠন শিক্ষণের একটি পদ্ধতি হচ্ছে উপস্থিত প্রসঙ্গটির প্রেক্ষিতে শব্দাবলীর অর্থ অনুধাবনের উপর জোর দেওয়া। একে কি বলা হয়? পঠন শিক্ষণের একটা পদ্ধতি হচ্ছে উপস্থিত যেগুলা প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গর ভিত্তিতে শব্দগুলির অর্থ অনুমানের উপর জোর দেওয়া। একে কি বলা হয়? সাংগঠনিক, যোগাযোগমূলক, গোড়া থেকে ঊর্ধ্বমুখী বা বটম আপ, বা হোল ভাষা পদ্ধতি। 143, তো যখন পঠন শিক্ষণ হবে, তখন সে যদি এই প্রসঙ্গের প্রেক্ষিতে যদি অর্থ অনুধাবনের উপর জোর দেয়, তখন সেটা হবে সমগ্র ভাষা পদ্ধতি বা হোল ল্যাঙ্গুয়েজ মেথড। কনসেপ্টের ক্লাসে পুরো ডিটেলস আছে, আপনারা কাইন্ডলি একবার হলো দেখে নেবেন।
কোনো ভাষায় ভাবতে এবং বলতে পারার সামর্থ্য হচ্ছে অধিভাষাতাত্ত্বিক, ধ্বনিতাত্ত্বিক একটা কৌশল নাকি অনপেক্ষিত সাক্ষরতা। কোনো একটা ভাষায় ভাবতে এবং বলতে পারার সামর্থ্য। 144। আপনি একটা ভাষা জানেন, ঠিক আছে, সেই ভাষার উপরে আপনি একটা ভাষায় উস্তাদি দেখাবেন, এই ভাষাটা আপনি ভাবতে পারবেন এবং ভাষাটা বলতে পারবেন। তো দ্যাট ইজ কল অধিভাষাতাত্ত্বিক বা মেটা ল্যাঙ্গুয়েজ, মানে আপনি ওই ভাষায় একটা ভালো সামর্থ্য বা ভালো জ্ঞান আপনার রয়েছে, দ্যাট ইজ কল্ড মেটা ল্যাঙ্গুইস্টিক। এক মা তার দ্বিতীয় শ্রেণীর শিশুর শিক্ষিকাকে বললেন যে তিনি লক্ষ্য করছেন তার শিশু সন্তানটি মাঝে মাঝে এমন সব কথা বলছে যা তার পরিবারের বড়দের বা অন্যদের মুখে কিন্তু শুনেনি। এটা কিভাবে সম্ভব? প্রশ্নটির যথাযথ উত্তর কোনটি হবে? আগের সেম প্রশ্ন রিপিট চলে আসলো, দেখুন রিপিট চলে আসলো, প্রশ্ন রিপিট ভাই, প্রশ্ন রিপিট, খেলা ঘুরে গেছে, প্রশ্ন রিপিট। আগের যে প্রশ্ন বলেছিলাম আগের ক্লাসের সেম প্রশ্ন, এটা কিন্তু রিপিট চলে আসছে। দেখুন কোয়েশ্চন নম্বর 145, কেবলমাত্র অনুকরণ, কেবলমাত্র রয়েছে, এটা কেটে দিন। তো এখানে শিশুরা নতুন ভাষা আবিষ্কার করবে, ছোট্ট শিশু সে নতুন ভাষা কীভাবে আবিষ্কার করবে সেটা ক্যান্সেল। আমরা যখন শিশুর ভাষা বিকাশের ক্ষমতাকে জোরদার করে তুলি তখন সে ভাষা শিখে, আমরা জবরদস্তি ভাষা শিখে মোটেই না। কারেক্ট অ্যান্সার, মানব মস্তিষ্ক অভ্যন্তরীণভাবেই ভাষা শেখানোর জন্য প্রস্তুত থাকে, যে কথাটা বলেছিলেন নম চমস্কি। নম চমস্কি বলেছিলেন যে শিশুরা ভাষা শেখার জন্য জন্মগত ক্ষমতার অধিকারী, তার জন্ম থেকেই তারা ভাষা শিখতে পারে। মানব মস্তিষ্ক আভ্যন্তরীণভাবেই ভাষা শেখানোর জন্য প্রস্তুত থাকে, যার জন্য তারা অনেক কিছু ভাষা তারা শিখে ফেলে। প্রারম্ভিক সাক্ষরতাকে সুগম করার অন্যতম কৌশল হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু একই বই নিয়ে বসবে, সেখানে প্রাপ্তবয়স্ক শিশুটিকে প্রশ্ন করবে এবং কথা বলার জন্য প্রউৎসাহিত করবে। এরপর ভূমিকা বদল হবে এবং এবার শিশুটিকে প্রাপ্তবয়স্কটা প্রশ্ন করবে। দেখুন, প্রাপ্তবয়স্ক এবং একজন ব্যক্তি, তারা দুজন কথাবার্তা বলছে। প্রথমে প্রাপ্তবয়স্ক ব্যক্তিটা কথা বলবে, শিশুটা শুনবে, তারপর শিশুটা প্রশ্ন করবে, প্রাপ্তবয়স্কটা শুনবে। তো এই যে কন্ডিশন রানিং চলছে, এটাকে আমরা কি বলবো? গল্পকথন, আদর্শ পাঠ, অংশীদারি পাঠ না সংলাপ ভিত্তিক পাঠ? 146। তো আগে একটা প্রশ্ন বলেছিলাম 146, আচ্ছা আগে একটা প্রশ্ন বলেছিলাম যে ঠাকুরমা তার নাতি নাতনিদের কী শেখাচ্ছেন? ঠাকুরমা তার নাতি নাতিদের কী করছেন? গল্প শোনাচ্ছেন। তো ঠাকুরমা যেহেতু নাতি নাতিদের গল্প শোনাচ্ছেন, তো এখানে একজন প্রাপ্তবয়স্ক রয়েছে এবং শিশু রয়েছে। তো যেখানে একজন প্রাপ্তবয়স্ক এবং শিক্ষার্থী থাকবে, সেখানে বই থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা কোনো বাধ্যতামূলক নয়। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি থাকবে, সঙ্গে শিক্ষার্থী থাকবে, তারা গল্পগুজব করবে, দ্যাট ইজ কল্ড সংলাপ ভিত্তিক পাঠ বা ডায়লগ রিডিং। একজন শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ কী করে ঘটাতে পারেন? শ্রবণ দক্ষতার বিকাশ কী করে ঘটাতে পারেন? শিক্ষার্থী নিষ্ক্রিয়ভাবে সব কিছু শুনতে দিয়ে, শিক্ষার্থী তুমি নিষ্ক্রিয় বাবা, তোমার কোনো হিম্মত নাই, তুমি অ্যাক্টিভ না, তুমি প্যাসিভ, মোটেই না। শিক্ষার্থীরা কখনো প্যাসিভ হয় না, তারা সবসময় অ্যাক্টিভলি শোনে। ক্লাসের ভিতরে এবং বাইরে শিক্ষার্থীদেরকে ধারাবাহিকভাবে কথা বলা, তোমরা সব সময় কথা বলতেই থাকো, কন্টিনিউ তোমরা কথা বলতে থাকো। আরে ভাই, যদি তারা কথা বলতেই থাকে তাহলে শুনবে কি করে? এখানে আমার শ্রবণ দক্ষতার কথা বলেছে, শ্রবণ দক্ষতা মানে শুনতে হবে। তো তারা যদি কথা বলতেই থাকে তাহলে শুনবে কোন সময়? দ্যাট ইজ ক্যান্সেল। অন্যান্য দক্ষতার সঙ্গে যুক্ত না করে কেবল শ্রবণ দক্ষতা, কেবল রয়েছে, দ্যাট ইজ নেগেটিভ ওয়ার্ড। আমরা কখনো কেবল করি না, ঠিক আছে? শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র বা লোকজনের কথাবার্তা শোনার এবং শ্রবণভিত্তিক কার্যাবলীতে নিযুক্ত করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। ইয়েস, রাইট। শ্রবণ দক্ষতার বিকাশ যদি আমরা ঘটাতে চাইলে তাকে কী করতে হবে? বিভিন্ন সূত্রের মাধ্যম ধরে বিভিন্ন লোকজনের কথাবার্তা শোনার এবং শ্রবণভিত্তিক কিছু কার্যাবলী তাকে দিতে হবে, যেখান থেকে সে শুনতে পারে। দ্যাট ইজ কল কারেক্ট আনসার 147। আরেকটা আমাদের কি রয়েছে ভাই? এখানে দেখুন আরেকটা আমাদের
এই মন্তব্য অ্যাজারশন এবং রিজনের একটা প্রশ্ন রয়েছে 148। প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা বা শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, প্রাথমিক স্তরে শিশুরা যদি কিছুটা ভুল করে বা শুদ্ধ করে, আপনি কি তাকে খুব বকাবকি দেবেন? মোটেই না। প্রাথমিক শিশুরা তো ভুল করবে, সুতরাং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা বলা যায় না, সেটা বল। ব্যাকরণ প্রাথমিক পাঠ্যক্রমের একটা অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, ব্যাকরণটা প্রাথমিক একটা অবিচ্ছেদ্য অংশ হতে পারে, সুতরাং এ ভুল কিন্তু আর সঠিক। এবার কারেক্ট আনসার কী হচ্ছে দেখুন তো। ভাষার প্রকৃতি, ভাষা শিখনের প্রকৃতি এবং শিক্ষা বিজ্ঞানের আঙ্গিনায় এ দুয়ের প্রয়োগযোগ্যতা বিষয়ক যে তাত্ত্বিক ও বিশ্বাসগত অবস্থান রয়েছে তাকে কি বলি? ভাষার প্রকৃতি আছে, ভাষা শিখনের প্রকৃতি আছে এবং প্যাডাগজি রয়েছে। এই সবগুলো যে একসঙ্গে আমরা যে অ্যাপ্লিকেবল করব, যেটা তাত্ত্বিক এবং বিশ্বাসগত অবস্থান, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলবো পদ্ধতি বা অ্যাপ্রোচ। সব কিছু মিলিয়ে একসঙ্গে যখন আমরা জিনিসটাকে করব, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাপ্রোচ। পার্বিক বা গঠনগত মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি? দেখুন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বারবার বলে থাকি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আসলে কি? অপরিবর্তনীয়, যা শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে ঘটে চলে, গঠমান উন্নয়ন বা উৎকর্ষ সম্পাদনের জন্য সম্পর্কিত, পূর্ব নির্দিষ্ট বা পাঠ্যক্রমের এক নির্দিষ্ট পর্যায়ে পালিত দায়িত্ব। না, মোটেই না। কারেক্ট আনসার কী হবে দেখুন, পার্বিক। এখানে একটা হচ্ছে সার্বিক, একটা হচ্ছে পার্বিক। সার্বিক মানে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা এজ এ রেজাল্ট দ্য এন্ড অফ দ্য সেশন যাকে বলা হয়। একদম একটা সেশনের শেষ হওয়ার পর, দ্য এন্ড অফ দ্য কোর্স আমরা বলতে পারি। এন্ড অফ দ্য কোর্সের পরে আমরা যে পরীক্ষাটা লই, যেটাকে বলে ফাইনাল এক্সাম, দ্যাট ইজ নোন অ্যাজ সার্বিক বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এখানে গঠনগত মূল্যায়ন বা সামেটিভ অ্যাসেসমেন্ট কারেক্ট আনসার কি? তাড়াতাড়ি কমেন্ট করুন, ফার্স্ট বাই তাড়াতাড়ি কমেন্ট করুন। তো এটা আমরা কি করি? এটা আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা সব সময় নিয়ে থাকি, ঠিক আছে? আমরা যে কোনো সময় তাদেরকে কী করতে পারি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা নিয়ে নিই। তো সব সময় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা যে কোনো সময় নিতে পারি। সুতরাং কেন নেই? তার ইমপ্রুভমেন্টের জন্য নেই এবং ডেভেলপমেন্টের জন্য দেই। তার কতটুকু উন্নতি হলো, সে কতটুকু আমার কথা বুঝতে পারলো, সে আসলেই বুঝতে পারলো কিনা না, এই সব কিছু ডিটেলসগুলোকে একসঙ্গে কম্পারেটিভ স্টাডি করার জন্য আমাকে কী করতে হয়? এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিতে হয়। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে আমরা যে প্রশ্নটা সলভ করলাম, এটা হচ্ছে সিটেট আগস্ট 23 পেপার 1, ঠিক আছে? সিটেট আগস্ট 23-এর পেপার 1-এর প্রশ্ন আমরা সলভ করলাম। পেপার 1, পেপার 2 দেখতে পেলেন আপনারা। তো তার পরবর্তী সময় আমরা বাকি যে প্রিভিয়াসের কোয়েশ্চন আছে সেগুলো সলভ করব। অফিসিয়াল আনসার কি সঙ্গে সমেত আমরা থাকবো। সুতরাং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ক্লাস খুব শিগগিরই পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং যদি পিডিএফ লাগে তো অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশনে যোগাযোগ করে দেখতে পারেন, লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ, জয় হিন্দ।